আম সরি, আসলে কাল রাতে কখন ঘুমিয়ে পড়েছি একদমই বুঝতে পারিনি। সারা রাত এখানেই ছিলাম। আমাকে ডাকলে না কেন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ডাকতে ইচ্ছে করছিল না। উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন, অবাক কণ্ঠেই বললেন, সারা রাত এইভাবে বসে থাকতে কষ্ট হয়নি তোমার? আমার কি হলো নিজেই জানি না। ওনার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে বললাম, একটুও কষ্ট হয়, তবে এটুকু বলতে পারি যে ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম। উনি স্লো ভয়েসে বললেন। কেন? আমিও বিনা কোনো সংকোচেই স্পষ্টভাবে বললাম, আপনি কাছে ছিলেন তো। উনি এটুকু শুনে চমকে গেলেন। হয়তো আমার কাছে এতটা স্পষ্ট উত্তর আশা করেননি উনি, তাই একটু অস্বস্তিতে পড়ে গেছেন। আমি ওনাকে আর অস্বস্তিতে রাখতে চাইলাম না, তাই কথা কাটিয়ে বললাম, কফি পাঠিয়ে দিব নাকি নিচে গিয়ে খাবেন? নিচে চলো। আচ্ছা আসুন, বলে আমি নিচে চলে এলাম। উনি আমার পেছন পেছনই আসছেন। সে দিয়ে নেমে দেখি সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, জাবিন, এমনকি ইফাজ ভাইয়া আর আপিও দাঁড়িয়ে আছে আর মিটপিটিয়ে হাসছে। ও মা, এরা উঠে গেছে, তার মানে বেশ ভালোই বেলা হয়েছে। এসব ভাবতে ভাবতে আদজান ভাইও নেমে এলেন আর ওদের দেখে নিজেও থেমে গেল। ওনাকে দেখে ওদের মুখের হাসি আরো প্রসারিত হলো। উনিও আস্তে আস্তে এসে আমার পাশে এসে দাঁড়ালেন। আমার মতো উনিও ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছেন। ইফাজ ভাইয়া ক্যাবলাকান্ত একটা হাসি দিয়ে বলল, কিরে ভাই, কোথায় গিয়েছিলি তাও জোড়ায়? আমি ওনার দিকে তাকালাম। উনি একটু বিরক্ত হয়ে বললেন, এই সিঁড়ি দিয়ে চাঁদে যাওয়া যায় বলে তো আমার জানা নেই। সত্যি ইরফাজকে কি জিজ্ঞেস করছো তুমি? দুজনেই যখন ছাদের সিঁড়ি দিয়ে নেমেছে তখন নিশ্চয়ই ছাদ থেকেই এসেছে। জাবিনও তাল মিলিয়ে বলল, হ্যাঁ দা ভাই, তুই আসলেই বোকা, কি সব প্রশ্ন করিস। আচ্ছা তুই বল, সকাল সকাল ভাবিকে নিয়ে ছাদে কি করতে গিয়েছিলি? আমি হেসে বললাম, না না, সকালে নয়, আমরা তো রাতে। ওনার দিকে চোখ পড়তেই উনি চোখ রাঙালেন আর আমি চুপ হয়ে গেলাম। তখন হুট করে বলে ফেললেও এখন বুঝতে পারছি যে কি করেছি। আমার কথা শুনে সবাই একসাথে সুর দিয়ে বলে উঠল। ও আমি হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। ইফাজ ভাইয়া আবার বলল, তা ভাই, সারা রাত কি ছাদেই কেটেছিলি? হ্যাঁ, তো কি হয়েছে? অর্ণব ভাইয়া পিচ করে বলল, কি বলো, কি জিজু, বাসর রাতে কথা বলে শেষ করতে পারোনি? আদজান একটু গলা ছেড়ে বললেন। ও, আমি আসছি। বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। উনি চলে যেতেই সবাই শব্দ করে হেসে দিল। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আঙ্গুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছি। হঠাৎ করে ইফাজ ভাইয়া হাসি থামিয়ে দিলেন। বাকিরাও আস্তে আস্তে চুপ হয়ে গেল। ওদের চুপ থাকতে দেখে আমি ওদের দিকে তাকালাম। ইফাজ ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাসখানেক আগে আত্মীয় হলো, হয়তো আমাদের দুষ্টুমি দেখে নিজেও দুষ্টুমি করতো, আমাদের পচিয়ে দিত। ওর সাথে কথায় আমরা কখনো কেউ পেরে উঠতাম না। হ্যাঁ ভাবি, সেই ভাইয়াকে খুব মিস করি। একটা আসর জমানোরও একাই যথেষ্ট ছিল, অথচ ওকে একটু হাসতে দেখার জন্য আমাদের এখন চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয়। আমি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। পুরোপুরি না দেখলেও কিছুটা তো দেখেছিলাম আগের আদ্রিয়ান ভাইয়াকে। সত্যিটা দুজনকে মিলাতে বড্ড কষ্ট হয়। এতটা পরিবর্তন কি করে? এর কারণ কি শুধু ইশাক ভাইয়ের মৃত্যু, নাকি অন্য কিছু? অন্য কি কারণ থাকতে পারে? দুপুর হয়ে গেছে। আম্মু অলরেডি লাঞ্চের জন্য ডেকেও ফেলেছে। আদ্রিয়ান ভাইয়া সকাল সকাল বাজার করে এনে ঘুম দিয়েছেন, এখনো ওঠেননি। আমারও কেন জানি না কখনো ওনার ঘুম ভাঙাতে ইচ্ছে করে না, তাই ওনাকে রেখে লাঞ্চ টেবিলে গেলাম। ওখানে যেতেই আম্মু বলল, কি হলো, একা এলি যে? আদ্রিয়ান কোথায়? উনি তো ঘুমাচ্ছেন। যাও ডেকে নিয়ে এসো, 2টার বেশি বাজে তো। সেই সকালে কোন রকম একটু খেয়ে চেয়েছিল। আমি আর কথা না বাড়িয়ে ওনাকে ডাকতে চলে গেলাম। গিয়ে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন। আমি ওনার পাশে গিয়ে বসে আস্তে করে ডাকলাম, শুনছেন? এই যে, শুনছেন? দুবার ডাকতে উনি ঘুম থেকে উঠে গেলেন। মানুষের ঘুম এত পাতলা কি করে হয় সেটাই আমি বুঝতে পারি না। আমাকে টিউশনের জন্য ডাকতে ডাকতে আপে আর আম্মু ক্লান্ত হয়ে যেত, আর এই লোকটাকে ডাকতে না ডাকতেই ঘুম থেকে উঠে যায়। উনি উঠে চোখ পিটপিট করে তাকিয়ে বললেন, কি হয়েছে? আপনাকে আম্মু খেতে ডাকছে। উনি উঠে দাঁড়িয়ে টাওয়ালটা হাতে নিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। আমি মাথা নেড়ে চলে গেলাম। আমি টেবিলে গিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই উনিও চলে আসলেন। এরপর কেউ আর কোনো কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম আমরা।
খাওয়ার সময় খেয়াল করলাম আব্বু আমাদের দুজনের দিকে বারবার তাকাচ্ছেন। হয়তো বুঝতে পেরেছেন আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়নি। আমার চোখে চোখ পড়তেই আব্বু চোখ সরিয়ে নিলেন। ওনার চোখে একটা অপরাধবোধ দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার প্রথমে অভিমান হলেও এখন ওনাদের নিয়ে কোনো অভিযোগ নেই। আমি জানি ওনারা যা করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন। আজ বিকেলেই আমাদের বাড়ি থেকে চলে এসেছি আমরা। এই বাড়ি থেকে সবাই গিয়েছিল আমাদের আনতে। গতকাল সন্ধ্যায় আব্বু আমাকে নিচের রুমে ডেকেছিল, খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল আদ্রিয়ান ভাইয়ার অবস্থা আর আমাকে কি করতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছেন। আমি চলে আসার সময় একটা কথাই বলেছিলেন, জানি তোমার মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি, এটা সত্যিও, কিন্তু এটাও সত্যি যে কারো প্রাণ বাঁচানোর চেয়ে বড় কিছু হয় না। তুমি ডক্টর হতে চাও কারণ মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ থাকে তাতে, আর তোমার এই ত্যাগ একটা জলজ্যান্ত প্রাণোচ্ছল ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবে। মানে কি বউ পেলেই উনি স্বাভাবিক হয়ে যাবেন? তাই যদি হতো তাহলে আমি কেন? দুনিয়াতে মেয়ের অভাব ছিল? আদ্রিয়ান আবরার জুহাইরকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয়ে যেত। আমায় কেন বলির পাঠা বানালো সবাই? রাতে আপির সাথে গল্প করে রুমে এসে দেখি উনি বেডের এক সাইডে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করছেন। উফ, সারাদিন ল্যাপটপে তো কি কাজ করে বুঝি না। বাড়িতে যে ওনার ছোট্ট কিউট সুইট একটা বউ আছে, মাঝে মাঝে নজরটা সেদিকে দিলেও তো হয় নাকি? আমি ফ্রেশ হয়ে এসে বেডের উপর সাইডে গিয়ে শুতেই উনি বলে উঠলেন, বিয়ে টিয়ের সব ঝামেলা তো শেষ, এবার তো ঘোরাঘুরি লাফালাফি না করে অ্যাডমিশন প্রিপারেশনে মনোযোগ দাও। হ্যাঁ, এসব বিয়ের ঝামেলায় অনেকটা সময় নষ্ট হয়েছে। মেডিকেল কম্পিটিশন অনেক, সো নিজেকে প্রিপেয়ার করো। কোচিংয়ে অনলাইনে ভর্তি করে দিয়েছি আমি, কাল সকালে বই চলে আসবে। আমি লাফিয়ে উঠে বসলাম। বলে কি কালকে? না, আমি যে কোচিং করব, মেডিকেল পড়বো সেটা আগেই জানতাম। আর এ বাড়ির মানুষ মোটেও ব্যাকডেটেড নয়, না পড়তে চাইলেও জোর করেই পড়াতো। কিন্তু অবাক হচ্ছি উনি নিজে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন। মানে আমাকে নিয়ে তো ওনার কোনো ইন্টারেস্ট থাকার কথাই না। তাহলে ভাবলাম বিয়ের চক্করে কটা দিন রেস্ট করব। ধুর, আমি ওনার দিকে তাকিয়ে ভর্তিও করে ফেলেছেন। এডমিট কার্ড কোথায় পেলেন? আর কালকেই বই চলে আসবে? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, অবভিয়াসলি। আর তোমার সব পেপারস আসার সময় আঙ্কেলের কাছ থেকে তোমার বিয়ে হয়েছে সেই আনন্দে তো অ্যাডমিশন একদম পিছিয়ে দেবে না, তাই না? কোনো গাফলতি চলবে না, কিন্তু আমি নিজে পড়াবো তোমাকে। আমি আরেক দফা অবাক হয়ে বললাম, আপনি তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, মেডিকেল এডমিশনের পড়া কি করে পড়াবেন? উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন, ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশনের জন্য আমাকে এইচএসসি কমপ্লিট করতে হয়েছে। আপনার এখন এইসব মনে আছে? উনি আবার কাজ করতে করতে বললেন, না থাকার কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে ইজিলি পড়িয়ে দিতে পারবো। বায়োলজিটা তেমন বুঝি না, বাট পড়া দেয়া নেওয়ার কাজটাও তো অ্যাটলিস্ট করতে পারবো। আমি হতাশ হয়ে শুয়ে পড়লাম। আমার দুঃখের দিন যে শুরু হতে চলেছে বেশ বুঝতে পারছি। এই খবিশ আমায় পড়াবে। জীবনটা তেজপাতা হয়ে গেল গো। কিছুক্ষণ পর উনিও লাইট অফ করে মাঝে কুলবালিশ দিয়ে অপর সাইডে শুয়ে পড়লেন। আমি কিছুক্ষণ বিরক্ত হয়ে তাকিয়ে থেকে বললাম, আচ্ছা কুলবালিশটা না দিলে হয় না? উনি হালকা চেঁচিয়ে বললেন, হোয়াট? আমি সাথে সাথেই হচকচিয়ে বলে উঠলাম, না না কিছুই না, আপনি ঘুমন। উনি আর কিছু বললেন না। বাপরে, কার সামনে কি বলছিলাম! নিজের বুকে হালকা থুতু দিয়ে চোখ খিচে বন্ধ করে শুয়ে রইলাম। সকালে মামনি, বড় আম্মু, আপি মিলে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছেন। আমি আশেপাশে ঘুরঘুর করছি। আসলে ভাবছি যে কি করা যায়। সবাই কাজ করছে আর আমি মামনির দিকে তাকিয়ে বললাম, মামনি আমি প্লেটগুলো রেডি করে দেই। মামনি, বড় আম্মু, আপি তিনজনে একসাথে আমার দিকে তাকালেন। আমি একটু হচকচিয়ে গেলাম। কি এমন বললাম রে বাবা, তিনজনে এভাবে তাকালো কেন? মামনি একটু রাগী কণ্ঠে বলল, এক থাপ্পড় মারবো। বউ হতে এসেছো, পাকা মেয়ে। বড় আম্মু তাল মিলিয়ে বলল, হ্যাঁ তাই তো, পিচ্ছি মেয়ে একটা। এখনো তুমি বাড়ির মেয়ে। আগে বড় হও, তারপর ভেবে দেখবো বউ বানানো যাবে কিনা। তাই বাড়ির মেয়ের মতো থাকো, বউ হওয়ার চেষ্টাও করিস না। আমি বোকার মতো তাকিয়ে আছি ওনাদের দিকে। আপিদের দিকে তাকিয়ে দেখি আপি মিটমিটিয়ে হাসছে।
আমি মাথার চুলকে চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলো খেতে। মামুনি একটা প্লেটে খাবার বেড়ে আমার দিকে তাকিয়ে বলল, যা তো মা, আদ্রিয়ানকে খাবারটা দিয়ে আয়। আমি একটু অবাক হয়ে বললাম, কেন? উনি সবার সাথে বসে খায় না? সবাই একটু অন্যরকম ভাবে তাকালো আমার দিকে। মামুনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইশরাক মারা যাওয়ার পর থেকে তো ও ভুলেই গেছে ওর একটা পরিবার আছে। সারাটা দিন কোথায় না কোথায় থেকে আর যতটুকু সময় বাড়িতে থেকে নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে। সবার মুখে আবার অন্ধকার নেমে এলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে প্লেটটা হাতে নিয়ে উপরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আদ্রিয়ান ভাইয়া সবে শাওয়ার নিয়ে বেরিয়েছেন। আফটার শাওয়ার লুকে বরাবরের মতোই নজর কাড়া লাগছে ওনাকে, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আপনার ব্রেকফাস্ট। হ্যাঁ, রেখে দাও। আমি খাবারের প্লেটটা টি টেবিলে রেখে একটু ইতস্ত করে বললাম, আচ্ছা আপনি এভাবে একা কেন খাবার খান? বাড়ির সবার সাথে টেবিলে বসেও তো খেতে পারেন। উনি কিছু বললেন না, চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছেন। আমি আর একটু সাহস সঞ্চয় করে বললাম, দেখুন আর কিছুর জন্য না হোক, বাবা মামুনি ওনাদের কথা ভেবে তো এক টেবিলে বসে খেতেই পারেন, তাই না? জানেন ওনারা কত কষ্ট পান আপনাকে এভাবে দেখে? উনি একটা শ্বাস ফেলে বললেন, অভ্যেস করে নিতে দাও, নইলে পরে আরো কষ্ট পাবে। আমি ভ্রু কুচকে তাকিয়ে রইলাম ওনার দিকে। কি বলতে চাইলেন উনি? পরে কেন কষ্ট পাবেন সবাই? আমি ওনার কথার আগাগোড়া না বুঝলেও ভ্রু কুচকে রেখেই বললাম, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। তাই বলে আপনি সবাইকে এভাবে কষ্ট দিতে পারেন না। জানেন সবাই কতটা আপসেট? ওনাদের কি দোষ? আপনি ওনাদের সাথে এমন কেন করছেন? ওনাদের কষ্টে আপনার কিচ্ছু যায় আসে না, তাই না? উনি চিরুনিটা ছুঁড়ে ফেলে একটু চেঁচিয়ে বললেন। না, যায় আসে না। আমি এবার একটু রেগে বললাম, মানে কি যায় আসে না? বললেই হলো নাকি নিজের বাবা মায়ের কষ্টে নাকি কিছু যায় আসে না তার? অদ্ভুত। আমি রাগী গলাতেই বললাম, যায় আসে না মানে কি? হ্যাঁ, যারা আপনাকে এত কষ্ট করে বড় করলো, মানুষ করলো, তাদের কষ্টে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি জানেন মামুনি এখনো অপেক্ষায় বসে থাকে কবে আপনি আবার ওনার কোলে মাথা দিয়ে শুয়ে বাচ্চাদের মতো খাইয়ে দেওয়ার আবদার করবেন। বাবা আপনার একটা দুষ্টুমির আশায় এখনো বসে আছে কবে আপনি আবার আগের মতো দুষ্টুমি করবেন আর উনি আপনার কান মলে দিবে। খেতে বসে বড় মাছের পিসটা কে খাবে, বেশি মাংস কে নেবে, পায়েসে কিশমিশ কার বেশি পড়বে, এসব নিয়ে আবার আপনি ইফাজ ভাইয়ার সাথে ঝগড়া করবেন। সেই আশায় ইফাজ ভাইয়াও বসে আছেন। বড় আব্বু বড় আম্মু আপনাকে আগের মতো দেখতে চায়। এসবের কোনো দাম নেই আপনার কাছে, তাই না? বলে জোরে জোরে দুটো শ্বাস নিলাম। বাপরে বাপ, কতগুলো কথা বলে ফেললাম। আমারই গলা ব্যথা করছে, কিন্তু ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি চুপ করে আছেন। আমার কথাগুলো কি কোনো কাজে দিল নাকি সবটাই ওয়েস্ট? এসব ভাবতে ভাবতে উনি বললেন, প্লেটটা নিচে নিয়ে যাও। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন আপনি খাবেন না? উনি একটু আমি নিচে টেবিলে খাবো। ইতস্ত করে গলা ছেড়ে বললেন। আমি হা করে তাকিয়ে আছি ওনার দিকে। আমার কথাগুলো ওনাকে সত্যি এফেক্ট করলো? সিরিয়াসলি? আরে বাহ উনি, তুই গ্রেট হে। উনি একটু ধমকে সুরে বললেন। হা করে দাঁড়িয়ে না থেকে যাও, আমি আসছি। আমি তাড়াতাড়ি খাবারের প্লেটটা নিয়ে বেরিয়ে এলাম। খুশিতে এখন নাচতে ইচ্ছে করছে আমার। আমি নিচে যেতেই মামুনি বলল, কি রে, প্লেট নিয়ে চলে এলি যে? আদ্রিয়ান খাবে না? আমি এখন ওনাদের কিছু বললাম না। হঠাৎ আর্জেন ভাইয়াকে দেখে সারপ্রাইজড হবে, সেটাই ভালো হবে। সবাই জিজ্ঞেস করছে, কিন্তু আমি মুখ গোমরা করে চুপ করে আছি। একটু পরেই উনি নিচে নেমে এলেন আর সবাইকে অবাক করে দিয়ে উনি ওনার চেয়ার টেনে বসেও পড়লেন। সবাই প্রায় 2 মিনিট হা করে তাকিয়েছিল ওনার দিকে। উনি সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুই আমাদের সাথে বসে খাবি? খাবো বলেই তো এসেছি। মামুনি অবাক কণ্ঠে বললেন। সবাই এবার আমার দিকে তাকালো, যেন সব ক্রেডিট আমার। ওনাদের ওভাবে তাকানোতে আমার অস্বস্তি হচ্ছে। আজব, আমি কি করেছি? শুধু দুটো কথা বলেছি, এটা তো যে কেউ বলতে পারতো। আমি ওনাদের থেকে চোখ সরিয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। কেউ এখন আর কথা বাড়ালো না। সবার চোখে মুখে একরাশ খুশির ছাপ। উনি যদিও আগের মতো আড্ডা দুষ্টুমি করেননি, একদম চুপচাপ খেয়েছে, তবে সবার সাথে বসে খেয়েছে, এটাই অনেক। উনি খেয়ে উঠে চলে যেতেই বাবা বললেন, দেখেছো আমার সিদ্ধান্ত ভুল ছিল না, অনেক কিছু চিন্তা করে আমি এই কাজটি করেছি।
সবাই মুচকি হাসলো। আমি মাথা নিচু করে খাচ্ছি। বাবা কথাগুলো কেন বললেন বেশ বুঝতে পারছি, তাই খুব লজ্জাও লাগছে। অসহায় একটা বাচ্চার মতো বায়োলজি বই নিয়ে বসে আছে আমি। সেই বিকেলবেলা উনি আমাকে 20 পেজ পড়া দিয়ে গেছেন। যদিও দাগানো সাইটগুলো পড়তে হবে, কিন্তু পড়াও অনেক। অথচ আমি সবে 5 পেজ পড়েছি, তাও আগাগোড়া সব গুলিয়ে যাচ্ছে। কোচিং তো কাল শুরু হবে। এখন আমায় এত প্যারা দেওয়ার কি দরকার ছিল আল্লাহই জানে। আবার যাওয়ার আগে হুমকিও দিয়ে গেছেন, এসে পড়া কমপ্লিট না পেলে নাকি স্কেল দিয়ে মারবেন। ভাবা যায়, সাদে বলেছি জীবন তেজপাতা হয়ে গেল। রাত 10টা বেজে গেছে। ওনার খাবারটা নিয়ে এসেছি উপরে, এখনো ফিরেননি উনি। এসব ভাবতে ভাবতেই উনি এলেন। ওনাকে দেখে এমন একটা ভাব করলাম যেন এতক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পড়তে বিশ্ব উদ্ধার করে ফেলেছি। উনি শার্টটা খুলে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলেন। ফ্রেশ হয়ে এসে আমার দিকে তাকিয়ে বললেন, কমপ্লিট হয়েছে? আমি ক্যাবলা কামতে একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ, মানে না, প্রায় হয়ে গেছে। কতটুকু? আমি ইতস্ত করে বললাম, 5 পেজ। উনি বিরক্ত মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, বিকেল থেকে মাত্র 5 পেজ? মাত্র 1/4 কমপ্লিট করে বলেছো প্রায় হয়ে গেছে। এতক্ষণ কি করছো? আসার পর তো এমন ভাব করলে যেন পড়তে পড়তে তুমি শহীদ হওয়ার পথে। আমি একটা শুকনো ঢোক গেলে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললাম, বিশ্বাস করুন, আপনি যাওয়ার পর থেকে একদম মন, জান, প্রাণ, আত্মা। উনি আমাকে থামিয়ে বললেন, কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি সব লাগিয়ে পড়েছো, কিন্তু হয়নি, তাই তো? এতগুলো জিনিস লাগিয়ে পড়লে, অথচ আমি তোমাকে যেটুকু পড়তে বলেছি পুরোটাই হৃৎপিণ্ড আর ফুসফুস নিয়ে। ওয়াও, ওয়ান্ডারফুল। এখন কথা না ঘুরালে শিওর মারবে। তাই আমি কথা কাটিয়ে বললাম, আচ্ছা আপনি কোথায় ছিলেন? মানে বাড়ির সবাই বলছিল আগে এত রাত করতেন না। উনি গম্ভীর কণ্ঠে বললেন, সবার মন মতো চলা সম্ভব নয় আমার পক্ষে। চাইলেই সম্ভব। আর তাছাড়াও বাড়িতে আপনার নতুন বউ আছে, তাকে এভাবে একা রেখে বাইরে বাইরে। এটুকু বলেই চুপ হয়ে গেলাম। শিট, মার থেকে বাঁচার ভয়ে কাকে কি বলছিলাম। শিওর এবার আমায় ছাড়বে। উফ। উনি খানিকটা শক্ত গলায় বললেন, এটা ঠিক যে তুমি লিগেলি আমার ওয়াইফ। যে পরিস্থিতিতেই হোক আমি তোমায় বিয়ে করেছি, তাই তোমার সব দায়িত্ব আমার। তোমার ভরণ পোষণ থেকে শুরু করে তোমার ক্যারিয়ার, এভরিথিং ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমি এসব করব, কিন্তু এর চেয়ে বেশি কিছু আশা করো না আমার কাছ থেকে, ওকে? এটুকু বলে উনি কাবার থেকে টি শার্ট বের করে পড়তে পড়তে বললেন, এসে যেন দেখি পড়া কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এটুকু বলে না খেয়ে হন হন করে বেরিয়ে চলে গেল। আমি ওনাকে ডেকে বললাম, আরে খাবারটা খেয়ে যান। কিন্তু উনি আমার কথায় কর্ণপাত না করে চলে গেলেন। আমি একরাশ মন খারাপ নিয়ে বেডে বসে রইলাম। কেন এমন করেন উনি? আর এই সব কিছুতে আমার কি দোষ? সবাই মিলে আমায় কেন ঠেলে দিল এই জটিল জীবনে? সেদিন যদি সত্যি সত্যি কারো কথা না ভেবে বলতাম আমি এই বিয়ে করতে চাই না, করবো না মানে করবো না, তাহলে হয়তো এসব নাটক আর দেখতে হতো না আমাকে। আমার এখনো ওই দিনটার কথা মনে পড়লে আফসোস হয়, এক কথায় চরম আফসোস হয়। আচ্ছা, সত্যি কি আফসোস হয়? এসব ভাবতে ভাবতে আবার অতীতের কথা ভাবতে লাগলাম। ইশরাক ভাইয়ের মৃত্যুর পর আজ্জান ভাইয়া কতটা ভেঙে পড়েছিলেন সেটা দেখেই বোঝা যাচ্ছিল। নিজের প্রিয় কোনো ব্যক্তির লাশের খাটিয়া কাঁধে তুলে নেওয়াটা যে কতটা কঠিন সেটা একমাত্র তারাই বোঝে যারা সেই কাজ করেছেন। তখন ওই খাটিয়াটুকুই পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু মনে হয়। কাঁধ হয়তো ভেঙে পড়তে চায়, নিঃশ্বাস হয়তো আটকে আসে, পা হয়তো মাটিতে আটকে যেতে চায়। ওই মুহূর্তে হেঁটে এগোনোটা হয়তো অনেকটাই কঠিন। সাদা কাফনের কাপড়ে মোড়ানো ইশরাক ভাইয়ের লাশ সহ খাটিয়া যখন আজ্জান ভাইয়াকে কাঁধে তুলতে হয়েছিল, তখন দেখেছিলাম আমি ওনাকে। যে মানুষটা জিমে এর চেয়ে ভারী ভারী জিনিস সহজেই উঠাতে পারত, সেই মানুষটা যখন খাটিয়া কাঁধে তুলে নিচ্ছিল, তখন মনে হচ্ছিল ওটা ওনার কাছে খুব ভারী মনে হচ্ছে, বড্ড বেশি ভারী। ইশরাক ভাইয়া লাশ দাফন করার পর আজ্জান ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাউকে কিছু না বলে কোথাও একটা চলে গিয়েছিলেন। সবাই মিলে অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি। এমনিতেই ইশরাক ভাইয়ের মৃত্যুতে সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার উপর আজ্জান ভাইয়ের কোনো খোঁজ নেই। একটা দমবদ্ধ করার মতো পরিবেশ তৈরি হয়েছে। ওনার মানসিক অবস্থা এমনিতেই ঠিক নেই, সবাই জানে সেটা। এই অবস্থায় উল্টাপাল্টা কিছু হয়ে যেতেই পারে যে কোনো মুহূর্তে। তাই সবাই আরো টেনশনে ছিল।
মানিক আঙ্কেলদের সাথে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ওনাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের। তার উপর এখন নতুন আত্মীয় হয়েছে, তাই আমরাও কেউ শান্তি পাচ্ছিলাম না। আদ্রিয়ান ভাই ফিরেছিলেন তার পরের দিন। ওনাকে দেখে চমকে গিয়েছিলাম পুরো। চোখ নাক লাল হয়ে গেছে, সিল্কি চুলগুলো এক রাতেই উস্কো খুস্কো হয়ে গেছে। ইফাজ ভাইয়া, মানিক আঙ্কেল সবাই মিলে ওনাকে অনেক রকম প্রশ্ন করেছে, কিন্তু উনি কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়েছে। অনেক চেষ্টা করেও কেউ খোলাতে পারেনি। আমরাও আর ঘন্টাখানেক থেকে চলে এলাম বাড়িতে। সেদিনের পর আদ্রিয়ান ভাইয়ার সাথে আমার আর দেখা হয়নি। ওনার বাড়িতে 2 বার গেলেও ওনাকে দেখতে পাইনি। 2-1 দিন আমার মোড অফ থাকলেও পরে নিজেকে সামলে নিয়েছিলাম, কারণ সামনেই আমার এইচএসসি এক্সাম ছিল। বলে না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, আমারটাও থাকেনি। তাই সব ভোলার চেষ্টা করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে গেলেও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে আদ্রিয়ান ভাইয়া কেমন, উনি কি নিজেকে সামলাতে পেরেছেন নাকি এখনো ওই রকমই আছেন। তবে সবার কাছে শুনতাম উনি নাকি সবার সাথে মেশা বন্ধ করে দিয়েছেন, সারাদিন বাইরে থাকেন আর বাকি সময়টা নিজেকে ঘরে বন্দি করে রাখেন। আমি বেশ অবাক হলাম, যে ছেলেটা সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন সে কারোর সাথে ঠিকভাবে কথা বলছেন না। আস্তে আস্তে আমার এইচএসসি এক্সাম দেওয়া শেষ হয়ে গেল। এক্সাম শেষ হওয়ার 2 দিন পর আপি আর ইফাজ ভাই এলো বেড়াতে। সেদিন মোটামুটি খুব খুশি ছিলাম আমি। বিকেলে আপিদের সাথে শপিং করে ফিরে এসে দেখি মানিক আঙ্কেলরা আমাদের বাড়িতে এসেছেন। সবার চোখ মুখে একরাশ গম্ভীরতা। একটু অবাক হলেও ভাবলাম এমনি এসেছে হয়তো, তাই আমি ভেতরে চলে গেলাম। হঠাৎ করেই আম্মু আর আপি এলো। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছে ওনাদের। আম্মু একটা নীল রঙের লং গাউন বের করে দিয়ে বলল, হিয়া, ওকে তাড়াতাড়ি এটা পরিয়ে বাইরে নিয়ে আয়। বলে আম্মু এক মুহূর্ত দেরি না করে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার সাথে এক্স্যাক্টলি কি হচ্ছে বুঝতে পারছি না। আপিও কোনো কথা না বাড়িয়ে বলল, যা তাড়াতাড়ি এটা পরে আয়। আমি অবাক কণ্ঠেই বললাম, কিন্তু কেন, কি হয়েছেটা কি, এখন এটা কেন পড়তে যাব? আপি আমার দিকে করুণ চোখে একবার তাকালো, তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, শোনা বোন আমার, প্লিজ চুপ করে রেডি হয়ে নে, তোকে পরে সব ক্লিয়ার করে বলবো, এখন ড্রেসটা পরে আয়। আমি কিছুই বুঝলাম না। মনে একগাদা প্রশ্ন নিয়ে ড্রেসটা পরে এলাম। আপি কোনো রকমে আমার চুলটা বেঁধে দিয়ে মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল। ওখানে যাওয়ার পর আপি আমাকে নিয়ে গিয়ে সোফায় বসালো। সবকিছুই আমার মাথার বেশ খানিকটা উপর দিয়ে যাচ্ছে। আব্বু মানিক আঙ্কেলকে বললেন, আদ্রিয়ান কোথায়? মানিক আঙ্কেল একটু ইতস্ত করছেন। ইফাজ ভাইয়া ফোনটা বের করে বললেন, আমি দেখছি। বলে ফোন কানে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালেন। প্রায় 5 মিনিটের মতো কথা বলে উনি এসে বললেন যে আদ্রিয়ান ভাইয়া আসছেন। মানিক আঙ্কেল বললেন, বিয়েটা তাহলে সামনের সপ্তাহে হয়ে যাক। আব্বু একটু ভেবে তারপর বললেন, হ্যাঁ সেই, আর এই অবস্থায় যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি ওনাদের দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমাকে এভাবে রেডি করে আনলো, তার মানে কি আমার বিয়ের কথা বলছেন? কিন্তু আব্বু তো বলেছিল আমার বিয়ে এত তাড়াতাড়ি দেবেন না, তাহলে আর দিল কার সাথে দিবেন? এসব নানা রকম চিন্তা মাথায় আসছে, কিন্তু কিছুই জানতে পারছি না। কিছুক্ষণ পর আদ্রিয়ান ভাইয়া এলেন। ওনাকে দেখে বুকের মধ্যে ধক করে উঠলো আমার। মুখটা একদম শুকিয়ে গেছে। সেই প্রাণোচ্ছল আদ্রিয়ান ভাইয়া যেন হারিয়ে গেছেন কোথাও। আমি অসহায়ভাবে তাকিয়ে আছি ওনার দিকে। কে ওনাকে কিছু বলবে তার আগে উনি অতি গম্ভীর এবং শান্ত গলায় বলল, কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমি জাস্ট 10 মিনিট থাকবো। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। মানিক আঙ্কেল কিছু বলবেন, আপু চোখের ইশারায় ওনাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের বেশি সময় নেব না আমরা। বলে আম্মুর দিকে ইশারা করতেই আম্মু ভেতর থেকে ছোট বক্স নিয়ে এলো। আমি এখনো অবাক হয়ে দেখছি সবটা। সত্যি আমার মাথায় কিছুই ঢুকছে না। আঙ্কেল আদ্রিয়ান ভাইয়াকে ইশারা করতেই উনি আমার পাশে এসে বসলেন। আন্টিও একটা বক্স বের করে আদ্রিয়ান ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা অনেকে পরিয়ে দাও। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মানে কি ওনারা কি আদ্রিয়ান ভাইয়া আর আমার বিয়ের কথা ভাবছেন নাকি? এটা কি করে হয়? আমি এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ান ভাই আমার হাত ধরে হাতটা ওনার সামনে নিয়ে গেলেন। তারপর রিংটা একবারই পরিয়ে দিয়ে সাথে সাথেই হাত ছেড়ে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। আব্বু আমাকে উদ্দেশ্য করে বললেন, মামনি, আদ্রিয়ানকে রিংটা পরিয়ে দাও। আমি পুরো শকড হয়ে আছি। কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আব্বু আরেকবার বলতে আমি শকটের মধ্য থেকে ওনার দিকে তাকালাম। উনি ওনার হাত বাড়িয়ে দিলেন, তবে চোখে মুখে একরাশ বিরক্তি। আমিও আস্তে করে ওনার আঙুলে রিংটা পরিয়ে দিলাম। উনি এবার সবার দিকে তাকিয়ে বললেন, হয়ে গেছে,
আসতে পারি এবার আমি? মানিক আঙ্কেল খুব বিরক্ত হয়ে তাকালেন ওনার দিকে, কিন্তু আব্বু এবার ওনাকে শান্ত থাকতে বলল। হ্যাঁ যেতে পারো, কিন্তু কিছু খেয়ে গেলে ভালো হতো। উনি উঠে দাঁড়িয়ে বললেন, সরি আঙ্কেল, এখন কিছু খাওয়া সম্ভব নয় আমার পক্ষে, আসছি। বলে উনি হনহনিয়ে পায়ে বেরিয়ে চলে গেলেন। আমার সাথে ঠিক কি হলো নিজেই বুঝতে পারছি না। মানিক আঙ্কেলরাও কিছুক্ষণ থেকে চলে গেলেন। ওনারা চলে যেতেই আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, সামনের শুক্রবার তোমার বিয়ে আদ্রিয়ানের সাথে, মেন্টালি প্রিপেয়ার থাকো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আব্বুর দিকে। যে আব্বু একটা জুতো কেনার জন্যও আমায় সাথে নিয়ে যেত, যাতে আমার নিজের পছন্দেরটা কিনতে পারি। আমার ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার আমার মতামত জানতে চাইতো। সে আজ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মতামত তো দূরে থাক, জানানোর প্রয়োজনটাও মনে করলো না। আমার এখন আর কিছু বলার নেই, কারণ বাগদান তো হয়েই গেল। এখন আপত্তি করা মানে আব্বুকে অসম্মান করা, যেটা আমি করতে পারি না। আমি চুপচাপ উঠে নিজের রুমে গিয়ে বেডে উপর হয়ে শুয়ে নীরবে কাঁদছি। এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে কোনো দিন ভাবিনি। আর তাছাড়া ওনাকে তো দেখলাম, একটা বাচ্চাও বুঝে যাবে যে উনি আমাকে বিয়ে করতে চান না। তাহলে কেন এমন করলো সবাই আমার সাথে? 5 দিন কেটে গেছে। এই 5 দিন আপি ছাড়া বাড়ির কারোর সাথে কথা বলিনি। ওনারাও খুব বেশি বিরক্ত করেনি আমায়। শুধু একবার আব্বু এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গিয়েছিল। কিচ্ছু ভাল লাগছে না আমার, সব কিছুই বিরক্ত লাগছে। এটা বিয়ে না, ছেলে বিয়েতে রাজি, আর না কোনো আনন্দমুখর পরিবেশ আছে। সবটাই থমথমে। অথচ এই বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। উনি রাজি থাকলে না হয় মানা যেত, তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না। হঠাৎ আমার ফোন বেজে উঠলো, একটা আননোন নাম্বার। কিছুক্ষণ ভেবে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠলো, ফ্রি আছো? চমকে উঠলাম আমি, কারণ এটা আদ্রিয়ান ভাইয়া। উনি আমাকে ফোন কেন করলেন? এসব ভাবতে ভাবতেই উনি বললেন। চুপ করে আছো কেন? আমি একটু হচকচিয়ে বললাম, কেন? উনি গম্ভীর কণ্ঠেই বললেন, ফ্রি থাকলে তোমাদের বাড়ির কাছে লেক পার্টাতে চলে আসো, কথা আছে। আমার কি হলো জানি না, আমার মুখ দিয়ে এমনিই বেরিয়ে গেল, আচ্ছা আসছি। উনি ফোন রেখে দিতেই আমি ভাবলাম, কি বলবে? যাব? হ্যাঁ বলে দিয়েছি, যেতে তো হবেই। তাই একটা ওড়না নিয়ে বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি উনি একটা বেঞ্চে বসে আছেন গম্ভীরভাবে। আমি মনের মধ্যে অনেক সংকোচ নিয়ে ওনার কাছে গিয়ে হালকা করে কাশি দিলাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, বসো। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ইতস্ত করে ওনার পাশে গিয়ে বসলাম। উনি বেশ অনেকটা সময় চুপ করে রইলেন। ওনাকে দেখে এমন মনে হলো যে উনি কিছু বলতে চাইছেন না, কিন্তু সেটাই বলার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর উনি নীরবতা ভেঙে বললেন, তুমি এটা নিশ্চয়ই বুঝে গেছো, বিয়েটা করতে চাই না আমি। আমি কিছু না বলে মাথা নিচু করে ফেললাম। এইসব বলতে ডেকেছেন আমায় উনি, সেটা তো আব্বুকেই বলতে পারতেন। উনি আবারও বললেন, দেখো, আমি বিয়েটাতে রাজি হতে বাধ্য হয়েছি শুধুমাত্র বাবা মায়ের জন্য। কিন্তু সত্যি এটাই, এই বিয়েটা হলে না তুমি সুখী হবে আর না আমি। কারণ আমি কখনো তোমাকে বউ হিসেবে মানব না। এতে তোমার জীবনটা নষ্ট হবে, সাথে আমারটাও। আমার পক্ষ থেকে বিয়েটা ভাঙা সম্ভব হচ্ছে না, তাই বলছি বিয়েটা তোমার পক্ষ থেকে ভেঙে দাও। আমার এবার ভীষণ রাগ হলো। বউ বলে মানতে পারবে না মানেটা কি? তা সেটা নিজের বাবা মাকে না বলে আমায় কেন বলছে? আর আমি কেন ভাঙতে যাব? আমার দিক দিয়ে তো কোনো প্রবলেম নেই। আমার ভাবনার ছেদ ঘটিয়ে উনি বললেন, আশা করি তুমি বুঝতে পারছো। আর তাছাড়া তুমি এখন খুব ছোট, তোমার ক্যারিয়ার, জীবন সবকিছুই পড়ে আছে। তাই বলছি যে করে হোক বিয়েটা ভেঙে দাও। ইউ আর নট রাইট পারসন ফর মি। এমনিতেই রেগেছিলাম, কিন্তু লাস্টের লাইনটা মাথায় জেদ চাপিয়ে দিল। মানে কি এসবের? আমি কি এদের হাতের পুতুল নাকি? বাবা বলছে বিয়ে করো, হবু বর বলছে বিয়ে ভাঙো, মাঝখান থেকে আমি স্যান্ডউইচ কেন হব রে বাবা? উনি বললেন, বুঝতে পেরেছো কি বলেছি? বলে উঠে চলে এলাম ওখান থেকে। ওনাকে বলেছি ঠিকই, কিন্তু মাথায় অন্য কিছু চলছে। মাথায় এখন জেদ চেপে আছে, তো কি করছি নিজেও বুঝতে পারছি না। সন্ধ্যায় মানিক আঙ্কেলরা এলেন আমাদের বাড়িতে, সাথে আদ্রিয়ান ভাইয়াও। সবাই নানা রকম কথা বলছেন। এর মধ্যে আমি বলে উঠলাম, আমি কিছু বলতে চাই তোমাদের। সবাই তাকালো আমার দিকে। আমি বিকেলে আদ্রিয়ান ভাইয়া আমাকে যা যা বলেছে সবটাই বলে দিলাম। ইনফ্যাক্ট আরো বাড়িয়ে বললাম। তার সাথে নেকা কান্না তো
আঙ্কেল হতাশ দৃষ্টিতে আদ্রিয়ান ভাইয়ার দিকে তাকালো। ওনার দিকে তাকাতেই চমকে উঠলাম। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যাতে এক্ষুনি খেয়ে ফেলবে। আমি মনে মনে ভীত হলেও বাইরে দিয়ে এমন ভাব করলাম যেন এতে আমার কিছুই যায় আসে না। উনি রেগে উঠে চলে গেলেন। উনি যেতেই সবাই মিটমিটিয়ে হাসতে শুরু করলেন। আমি একটু লজ্জা পেলাম, কারণ ওনারা সবাই শুরুতেই বুঝেছেন যে আমি ড্রামা করছিলাম। জেদের বসে এসব করলেও রুমে গিয়ে অনেকক্ষণ ভাবলাম, বিয়ে যখন উনি করতে চান না, আমারও উচিত ছিল বিয়েটা আটকানোর চেষ্টা করা। অনেকক্ষণ ভেবে আব্বুর রুমে গিয়ে সব দ্বিধা কাটিয়ে বলেছিলাম, আব্বু আমি বিয়ে করতে চাই না। আব্বু শুধু আমার মাথায় হাত রেখে বলেছিলেন,